লাইভটা কি স্টার্ট হলো কি না? নতুন পেজ যেহেতু দেখি। হ্যাঁ, লাইভটা স্টার্ট হয়েছে, একটু কয়েক সবাইকে শুভেচ্ছা। আজকের লাইভে স্বাগত জানাচ্ছি। তবে আর একটু সময় লাগছে, আমি একটু গুছিয়ে নেই। আচ্ছা, অডিওটা কি ঠিক আসছে কিনা ঠিক তো দেখি। কেউ যদি কোনো মতামত দেয় তাহলে একটু ভালো হয়। সেটা অবশ্য দেখি, এখানে যাই। সময় লাগছে একটু, আমি একটু গুছিয়ে নেই। এখন যেটা হচ্ছে, যেহেতু আমি লাইভ এসেছি আমার পেজ থেকে, তো ন্যাচারালি আমি আচ্ছা আচ্ছা, ওয়াচিং যেহেতু দেখা যাচ্ছে, সেহেতু যে না, দুটো লাইক যেহেতু আছে, তখন ধরে নেওয়া যায় যে লাইভটা চলছে। যাই হোক, সবাইকে আবারও শুভেচ্ছা। আজকের যে লাইভের বিষয় সেটি আপনারা যারা আগে থেকেই জানেন, কিন্তু আমি আবার নতুনভাবে বলি। এমনি কি শব্দ শোনা যাচ্ছে? কারণ আমি আসলে ফোন সেটটা আজকে একটু অন্য একটু সেট ইউজ করছি। এটার অবস্থাটা খুব ভালো না, একটু পিকচারও বোধহয় একটু ঘোলা। তো যাক, বিষয়টা ছিল এইরকম, একটু বিস্তারিত পড়তে হবে। সেটা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন এই শব্দ দুটি কতবার উচ্চারিত হয় তা নির্ণয় করা অসম্ভব। তবে যারা টেলিভিশন দেখেন তাদের দিনে কয়েকবার এই শব্দ দুটি শুনতে হয়। কারোর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা বা কারোর প্রতি আস্থা রাখা দোষের নয়, কিন্তু এই শ্রদ্ধা এবং আস্থা আমাদের আত্মশক্তিকে দুর্বল করে তুলছে কিনা এবং আমাদের জাতি গঠনে কোনো নেতিবাচক ভূমিকা রাখছে কিনা তা নিয়ে গভীরভাবে ভাবতে হবে
আহ, এটাই হচ্ছে আজকের ফেসবুকের লাইভের বিষয়। আচ্ছা, হ্যাঁ, সাদিকুর রহমান সুজন ওয়াচিং, আচ্ছা শোনা যাচ্ছে, খুবই ধন্যবাদ। মাহবুবা হাসান বিন আদিল ওয়াচিং, মোহন আহমেদ ওয়াচিং। যাই হোক, মোটামুটিভাবে বোঝা যাচ্ছে লাইভে কেউ কেউ এসছেন। তো আজকের যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যদিও এটি একটু মনে হতে পারে একটু সংবেদনশীল বিষয়, তারপরেও এই বিষয়টা নিয়ে আমি আগে থেকেও একটু ভাবতাম। তো এটা নিয়ে কিছু বলা উচিত, সেটা আমি মনে করছি। বিশেষ করে আমি বলেছি যে সম্মান প্রদর্শন বা আস্থা রাখা এটা মোটেও কোনো দোষের বিষয় না, অবশ্যই ভালো বিষয়। কিন্তু এতে করে আমাদের যে আত্মশক্তির বিকাশের ক্ষেত্রে কোনো জটিলতা বা কোনো ঘাটতি তৈরি হচ্ছে কিনা, বা তারই প্রেক্ষিতে ব্যক্তি পর্যায়ে যদি কোনো আত্মশক্তি প্রকাশের ক্ষেত্রে বা আত্মশক্তি দুর্বল হতে থাকে, তাহলে আমাদের জাতি গঠনে এতে কোনো নেতিবাচক প্রভাব পড়ে কি না, সেটাই হচ্ছে আমার এই মানে মূল যে লক্ষ্য, মানে আলোচনার। আমরা বিভিন্ন সরকারি অনুষ্ঠানই হোক, বিভিন্ন রকম আলোচনা হোক, এমনকি টেলিভিশনে যে টক শোগুলো হয়, সেখানে আমরা প্রতিনিয়তই মানে প্রসঙ্গক্রমেই প্রধানমন্ত্রীর বিষয়টা আসেন এবং সেখানে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয় এবং তার প্রতি আস্থা রাখা হয়। তো সেটা নিয়ে কিছু প্রশ্ন থাকতে পারে, অর্থাৎ এমনকি আমরা ফেসবুকেও প্রায়ই দেখি যে অনেকেই বিভিন্ন রকম আলোচনায় আনেন যে মাননীয় প্রধানমন্ত্রী যতটা কাজ করছেন অন্যরা ততটা করতে পারছেন না, বা আমরা শেষ পর্যন্তই সবাই প্রত্যেক মানুষই সমস্ত কিছুর শেষে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। এটি শুধুমাত্র বর্তমান প্রেক্ষিত নয়, এটি আমাদের দীর্ঘদিন যাবৎ এই যে চর্চা, এই চর্চাটি এর কোনো নেতিবাচক দিক আছে কিনা, এর কোনো ইতিবাচক দিক আছে কিনা, সেটা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, ভিডিও কোয়ালিটি খুব বেশি ভালো না, কারণ আজকে আমার মোবাইল সেটটা যেটা, সেটা খুব মোবাইল সেট অনেক পুরাতন। এই কয়েকদিনে যে মোবাইল সেট নিয়ে আমি ভিডিওতে এসেছি, সেটি আজকে আসলে কোনো কারণে আমি ব্যবহার করতে পারছি না। আসলে এটি হচ্ছে আমার সেট, অন্য সেটটি আমি আমারই বাসার একজনের কাছ থেকে নিতাম। আজকে যে কারণেই হোক, আজকে আমাকে এই সেটটি দিয়ে উপস্থাপন করতে হচ্ছে। তো আমার যে প্রসঙ্গটি সেখানে ফিরে আসি, সেটি হচ্ছে যে আমরা যখন প্রতিটি ক্ষেত্রেই আমরা মনে করছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা দরকার, যখন প্রতিটি ক্ষেত্রেই আমরা এই কথাটাই বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা মতো আমরা এই করছি, বা মাননীয় প্রধানমন্ত্রীর প্রত্যেকটা বিষয়ে কেন নজর দিতে হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী একা কি করছে, একা কতটা করবেন। তো এই বিষয়টা একটু যদি আমরা রাষ্ট্রীয়ভাবে চিন্তা করি, সেটি আমাদের জন্য খুব আশার বিষয় নয়। কারণ একটি রাষ্ট্র কখনো একজন ব্যক্তির পক্ষে পরিচালনা করা খুবই দুরূহ। অবশ্যই একটি রাষ্ট্র পরিচালিত হবে সম্মিলিতভাবে। রাষ্ট্রীয় কাঠামোর বিবেচনা যদি আমরা করি, সেখানে 3টি অঙ্গ আছে:
আইন পরিষদ, নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ। কিন্তু যদি এই বিভাগের যারা প্রধান আছেন তাদেরও নেতৃত্বে আরও অনেকেই কর্মরত আছেন এবং পর্যায়ক্রমে হাজার হাজার মানুষ আছেন একটি রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যখন আমরা প্রতিটা মুহূর্তেই, প্রতিদিনই, প্রতিক্ষণেই আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রসঙ্গটা আসে এবং তার দিক নির্দেশনা এবং তিনি কতটা করতে পারবেন, তিনি একা কী করবেন, অন্যরা তেমন কিছু করছে না, তবে এটা আমাদের জন্য খুবই একটি হতাশার বিষয়। আমি হয়তো এই মুহূর্তেই এই আলোচনার দুটো দিক, একটি হচ্ছে যে এই প্রেক্ষিতটা কেন বা এই প্রেক্ষিতটা তৈরি হওয়ার ক্ষেত্রে যে অবস্থা দাঁড়াচ্ছে, অর্থাৎ তার কারণটা যদি আমরা বিশ্লেষণ করি সেটি এক ধরনের, সেটি হয়তো বিশ্লেষণ করাটা জরুরি। কিন্তু আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা এই প্রবণতাটা আমাদেরকে দুর্বল করে তুলছে কিনা। আমাদের দেশের সরকার ব্যবস্থা হচ্ছে সংসদীয় গণতন্ত্র, যেখানে নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে মন্ত্রিপরিষদ এবং সংসদ স্বয়ংসম্পূর্ণভাবে আইন প্রণয়ন এবং অন্যান্য বিষয়ে কাজ মূলত আইন প্রণয়নের বিষয়ে কাজ করবে, বিচার বিভাগ তার মতো করে কাজ করবে। কিন্তু নির্বাহী বিভাগকে যেহেতু প্রতিনিয়তই দেশের সমস্ত কাজ নির্বাহ করতে হয়, সুতরাং নির্বাহী বিভাগের প্রতিদিনই বিভিন্ন কর্মকাণ্ড আমাদের নজরে আসে। আজকে যতগুলো বিষয়ই আসুক না কেন, আমরা দেখছি যে আমাদের এক ধরনের সমন্বয়ের অভাব, এই প্রশ্ন তোলা হয়। এছাড়া এই প্রশ্ন তোলা হয় যে অমুক ব্যক্তি, তার পরিবর্তন হওয়া উচিত, তিনি ঠিকমতো কাজ করতে পারছেন না, ইত্যাদি ইত্যাদি। যেমন কয়েকদিন আগে স্বাস্থ্যমন্ত্রীর বিষয়টা আসলো যে স্বাস্থ্যমন্ত্রীকে পরিবর্তন করা উচিত কিনা, বা স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে অনেক ট্রল হলো। কিন্তু যখন প্রশ্ন আসে আবার যে তাহলে তার পরিবর্তে কে, স্বাস্থ্যমন্ত্রীর পরিবর্তে কে আসবে, সেটা নিয়েও সুনির্দিষ্ট কোনো মন্তব্য কেউ করতে পারেন না। বা যখন প্রধানমন্ত্রীর বিষয়টা আসেন যে তিনি আমাদের সমস্ত ক্ষমতা বা সমস্ত কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু, তখনও মাঝে মাঝে যদি কেউ এইটা নিয়ে একটু দ্বিমত পোষণ করেন যে এরকম তো হওয়ার কথা নয়, যে প্রধানমন্ত্রীকে কেন সব বিষয়ে নজর রাখতে হবে, প্রধানমন্ত্রী কেন সমস্ত শক্তির উৎস হতে হবে, সেটা হলে তাহলে আমাদের অন্যান্য বিভাগ বা অন্যান্য মন্ত্রণালয় বা অন্যান্য মন্ত্রী বা অন্যান্যরা আছেন কেন। তখনও কিন্তু যদি কেউ প্রধানমন্ত্রীর ব্যর্থতা হিসেবে এটা মনে করেন, অর্থাৎ তিনি তার কাজটি, অর্থাৎ তিনি একটি চমৎকার মন্ত্রী পরিষদ গঠন করতে পারেননি, বা তিনি তার মন্ত্রী পরিষদের সদস্যদের যথাযথভাবে কাজে লাগাতে পারেননি, এই প্রশ্নটা সঙ্গত কারণেই আসে। বা কেউ যদি কারণ সমালোচনা যে একদম হয় না তা না, সেই যদি বলেন যে না প্রধানমন্ত্রীর এই বা দিন শেষে প্রধানমন্ত্রীকে এই সমস্ত দায়িত্ব নিতে হবে, যদি মন্ত্রী পরিষদ ব্যর্থ হয়, যদি কোনো মন্ত্রী ব্যর্থ হয়, তাহলে কিন্তু এই দায়িত্বটা দিন শেষে গিয়ে প্রধানমন্ত্রীর উপরেই পড়ে। তখনও প্রশ্ন আসে যে প্রধানমন্ত্রীর ছাড়া আমাদের কে আছেন, কে আমাদের এই কাণ্ডারি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। এই বিষয়টাও ফেসবুকে হোক, খুব আনুষ্ঠানিক আলোচনায় না হলেও অনানুষ্ঠানিক মন্তব্য বা কথাবার্তায় বা এই বিষয়গুলো চলে আসে। তো এটি একটু আমাদের জন্য
কি বলি যে কতটা ইতিবাচক কতটা নেতিবাচক তা একটু আহ, ভাবার বিষয় আছে। এখন বিষয়টা কি হতে পারে যে আমরা যদি মনে করি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, ইনি একজন রাজনীতিবিদ। যখন কলেজে পড়াশোনা করতেন তখন রাজনীতির সাথে সংশ্লিষ্ট ছিলেন। একটি মানে বঙ্গবন্ধু কন্যা অর্থাৎ রাজনৈতিক পরিবারে বেড়ে উঠেছেন এবং তিনি বর্তমানে প্রধানমন্ত্রী এবং অনেক দিন যাবৎ প্রধানমন্ত্রী। তখন একটা বিষয় আসে যে এই যে গঠন মানে তিনি যে এখন যে অবস্থাটা বিরাজ করছে এর জন্য দায়টা তাহলে কার হবে? কেন আমরা এমন একটি মন্ত্রিপরিষদ পাচ্ছি না যে সেই মন্ত্রিপরিষদে এবং এই মন্ত্রিপরিষদ কিন্তু গঠিত হয়েছেই প্রধানমন্ত্রীর পছন্দ। কারণ এটাই হচ্ছে আমাদের দেশের নিয়ম যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে মন্ত্রিপরিষদ গঠনের জন্য আমন্ত্রণ জানালে তিনি তার মন্ত্রিপরিষদ গঠন করবেন। তাহলে এই যে আমরা মন্ত্রিপরিষদের যে আজকে অদক্ষতা, নিষ্ক্রিয়তা, অনেক বিষয় নিয়ে আমরা কথা বলছি, তাহলে সেই বিষয়টা কেন তৈরি হচ্ছে? তাহলে প্রধানমন্ত্রী কি ঠিকমতো তার মন্ত্রিপরিষদ গঠন করতে পারছেন না, বা অথবা মন্ত্রিপরিষদ গঠনের ক্ষেত্রে তার কোনো দুর্বলতা আছে, অথবা আমাদের কাঠামোগত এমন একটি বিষয়ে কাজ করছে যেখানে মন্ত্রী গড়ে ওঠার ক্ষেত্রে বা মন্ত্রী পরিষদ গড়ে ওঠার ক্ষেত্রে একটা বড় অন্তরায় তৈরি হচ্ছে। তো সেক্ষেত্রে আমি যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি আমরা আমাদের ভবিষ্যৎ রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কাঠামোর জন্য আমরা এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ছি। কারণ যে আজকে যদি আমরা সমস্ত কিছুই আমাদের প্রধানমন্ত্রী কেন্দ্রিক চিন্তা করি, আমাদের প্রধানমন্ত্রী ওনার বয়স হয়েছে, শারীরিক সুস্থতার একটা ব্যাপার থাকে সবার জন্যই, এবং কর্মক্ষমতার একটা বিষয় কাজ করে। তো আজকের এই বাস্তবতা যদি এটা চলতে থাকে তাহলে এরপরে যদি বাংলাদেশ আওয়ামী লীগই ক্ষমতায় আসেন তাহলে কে হবেন প্রধানমন্ত্রী? আজকে যদি একজন মন্ত্রীকে আমরা ঠিকমতো না পাই তাহলে প্রধানমন্ত্রী আমরা পাবো কোত্থেকে? সেটা কি আমাদের জন্য একটা বড় একটা সংকট তৈরি করবে না? তো সেক্ষেত্রে যদি এই চর্চাটা না থাকে যে আমাদের মন্ত্রী নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন এবং নিজ নিজ দায়িত্ব পালনে সফলতার পরিচয় দেবেন, তাহলে মনে হয় যে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে অর্থাৎ আমাদের জাতিটাকে ঠিকঠাক মতো জায়গায় নিয়ে যেতে পারব। এবং যেহেতু আগেও একবার বলেছি এবং আবারও বলছি, যদি আমাদের এই ভাবনাই হয় যে শেখ হাসিনা, আমাদের জননেত্রী শেখ হাসিনা ছাড়া আমাদের আর কোনো বিকল্প প্রধানমন্ত্রী নাই, তাহলে পাশাপাশি এটাও ভাবতে হবে যে জাতি হিসেবে আমরা কতটা দুর্বল যে আমাদের নেতৃত্ব দেবার মতো একজন ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। সেটা কিন্তু আমাদের জন্য মোটেও সুখকর বিষয় হবে না। আমি বিবেচনা করছি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ বর্তমান সরকার বা 15 দল এর মধ্যেই বিবেচনায় এনে। আমার এই বক্তব্যটা এখানে এই ধরনের নয় যে অন্য কোনো রাজনৈতিক দল, অন্য কোনো গোষ্ঠী, অন্য কোনো শক্তির সাথে তুলনা করে। আমি বিবেচনা করছি এই মুহূর্তে সেটি হচ্ছে যে এই দলই যদি ক্ষমতায় থাকে তাহলে এই দলের পরবর্তীতে কে এই যোগ্যতার সাথে এই রাষ্ট্রটার দায়িত্ব পালন করতে পারবেন। আমার বেশ মনে আছে যে এইবার যে আওয়ামী লীগের কাউন্সিল হলো, এই 3-4 দিন আগে কাউন্সিলের 3-4 দিন আগে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস না, যেটা হচ্ছে সভানেত্রীর অফিস, সেখানে গিয়েছিলাম। তো
আমার পুরানো দুই একজনের সাথে দেখা হলো। তারপরে গিয়ে যখন একটি ওই আওয়ামী লীগের অফিসের পাশে একটু ওই লেকের ধারে বেশ একটা বড় জায়গা আছে, সেখানে প্রচুর চেয়ার টেয়ার, অনেকেই বসে খাবার দাবার খাচ্ছে, চাটা খাচ্ছে। তো সেখানে যাওয়া হলো। তখনও আমি অনেককে জিজ্ঞেস করেছিলাম যে কি অবস্থা, কাউন্সিলে কে হবে, আসছেন, কি আসছেন, বা সাধারণ সম্পাদক কে হতে পারেন, বা অন্যান্য বিষয়। এই একটি মাত্র উত্তর ছিল যে পিএম জানেন। তো সেখানে আমি যথেষ্ট বিস্মিত হয়েছিলাম। হ্যাঁ, এটা আমরা জানি যে আমরা ইদানিংকালে যা দেখছি যে আমাদের রাজনৈতিক যদি আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন বা সহযোগী সংগঠন এবং আওয়ামী লীগের কমিটি গঠনের ক্ষেত্রে পিএম একমাত্র ভূমিকা পালন, কিন্তু কোনো রাজনৈতিক নেতা তার নিজের যোগ্যতা বলে, তার সাংগঠনিক মানে একটা বলে যদি তার জায়গায় না এসে যদি অন্য কারোর উপর নির্ভরশীল হতে হয়, তাহলে সে কখনোই একজন রাজনৈতিক নেতা হিসেবে সে তার সেই ব্যক্তিত্ব গড়ে তুলতে পারবে কিনা। আমার মনে আছে সেই 80-র দশকের তখন যখন ছাত্রলীগের সম্মেলন হতো, ছাত্রলীগের সম্মেলনে সমস্ত কমিটি সম্মেলন প্রায় সবটাই, সম্মেলনের যদি দু একদিন দেরিও হয়, সেটা কিন্তু সম্মেলনের সময় সেই কমিটিগুলো গঠন। পরবর্তীতে বা অন্যান্য যদি শ্রমিক লীগ বলি, যুবলীগ বলি, এমনকি আওয়ামী লীগের বিষয়েও কিন্তু একই প্রতিযোগিতা থাকতো যে কে সভাপতি হতে পারেন, কে সাধারণ সম্পাদক হতে পারেন, বা কে কে সাধারণ সম্পাদকের এবার ক্যান্ডিডেট, বা কে জেলা কি অন্যান্য পদের জন্য আসতে পারেন। তার জন্য যে তার যে সাংগঠনিক যে কর্মকাণ্ড, বিভিন্ন জেলা শহরে যাওয়া, বিভিন্ন জায়গায় যোগাযোগ করা, তার কর্মদক্ষতা প্রকাশ করা, যে ব্যাপারটা, যে প্রক্রিয়াটা ছিল, কিন্তু আজকের বাস্তবতায় সেই প্রক্রিয়াটার একটা বড় একটা অনুপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তো সেই অনুপস্থিতিটা এক ধরনের রাজনৈতিক শূন্যতা তৈরি করবে, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। কারণ যে ব্যক্তিটা তার রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে যেতে পারছেন না, যিনি কিনা অন্য কোনো ব্যক্তি বিশেষ বা ওর একটি গ্রুপের আশীর্বাদ পুষ্ট হয়ে সামনে আসছেন, তখন তো তার জন্য মানে আমি যেটা বলছি যে একটা প্রক্রিয়ার মধ্যে না থাকলে যে একটা মানুষের যে একটা নেতৃত্ব দেবার যে দক্ষতা গড়ে ওঠা, তা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং আরও কিছু বিষয় লক্ষ্য করছি, যখন সেই 80-র দশকের কথাই বলি, সাধারণত আমরা নেতাদেরকে ভাই সম্বোধন করা হতো। সেই হিসেবে যখন শেখ হাসিনা প্রথম সভানেত্রী হিসেবে আসলেন, তখন তাকে সবাই আপাই বলতেন, সেটা ছাত্রলীগেরই হোক বা আওয়ামী লীগেরই হোক, যুবলীগেরই হোক। পরবর্তী পর্যায়ে নেত্রী, ঠিক আছে, কারণ লিডার হিসেবেও অনেকেই সম্বোধন করার জন্য করছেন, কিন্তু এখন ইদানিং ওই যে বললাম যে কাউন্সিলের আগে যখন আমি কথা বলেছি, তখন দেখা যাচ্ছে যে পিএম এই শব্দটাই বেশি ব্যবহার করা হচ্ছে। তো সেক্ষেত্রেও রাজনৈতিক নেতা এবং সরকার এবং এর মধ্যে যে একটা আলাদা থাকা, এবং রাজনৈতিক দলের নেতৃত্বটা যে তার মতো করে বেড়ে উঠে দেওয়ার যে ব্যাপার, সেই বিষয়টা কিন্তু এখন আমরা লক্ষ্য করছি না। এবং যখন এই রাজনৈতিক দলের কোনো ব্যক্তি যখন টক শোতে আসছেন, তখনও আমরা নেত্রী বা আপা বা এই সম্বোধনটা আমরা পাচ্ছি না। আমরা পাচ্ছি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী। সম্মানের জায়গা থেকে কোনো সমস্যা নেই, কিন্তু যদি মনে হয় না এখানে কোথায় গিয়ে যে সেই দূরত্বটা তৈরি হয়ে যাচ্ছে, তাহলে এটা কিন্তু রাজনীতির জন্য মোটেও ভালো কোনো দিক না। এবং সরকারি পর্যায়েও একইভাবে, যদি কোনো মন্ত্রী যদি স্বাধীনভাবে কাজ করতে
বা কাজ করার মতো যোগ্যতা আছে কিনা, সেই বিষয়টা যদি এখনো না দাঁড়ায়, তাহলে কিন্তু আমাদের যে এই যে রাজনৈতিক যে নেতৃত্ব গড়ে ওঠার ক্ষেত্রে এটি একটি খুবই একটা নেতিবাচক ভূমিকা পালন করবে, এবং মানুষের মধ্যে যে একটা আত্মশক্তি, অর্থাৎ নেতাদের মধ্যে নিজস্ব একটা শক্তিতে শক্তিমান হয়ে ওঠার যে ব্যাপার, সেটিও আমি মনে করি যে এক ধরনের মানে ব্যাহত হবে, এবং সেটা একটা তো সার্বিক রাজনীতির জন্য কোনো ইতিবাচক দিক নয়। কারণ আমরা জানি যে ক্ষমতা চিরদিনের জন্য না, ক্ষমতার পরিবর্তন ঘটে সব দেশেই, এবং এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া। কেউ ক্ষমতায় থাকবেন না তার মানে এটা তার জন্য কোনো নেতিবাচক কোনো বিষয় না, কারণ এটা রাজনীতিরই অংশ। আবার নেতৃত্বের পরিবর্তন হবে, এটাও রাজনীতির একটি বৈশিষ্ট্য। কিন্তু যদি এই প্রক্রিয়ায় থাকে যে কোনো বিকল্প মানে নেতৃত্ব না, শুধুমাত্র একজন ব্যক্তিকে কেন্দ্র করে যদি চর্চা হতে থাকে, তাহলে আমি নিশ্চিত যে এই রাজনীতিটা আমাদের জন্য কখনোই কোনো ইতিবাচক ফলাফল দেবে না। তো এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। তবে আমি মনে করি এই সংকটের উত্তরণ ঘটানোর জন্য এখন প্রধান ভূমিকাই রাখতে পারেন আমাদের প্রধানমন্ত্রী বা আমাদের মানে আওয়ামী লীগের নেত্রী, যেভাবেই আমরা বিবেচনা করি না কেন। দলের ক্ষেত্রেও তাকে প্রথম ভূমিকা নিতে হবে, সরকারের ক্ষেত্রেও তাকে প্রথম ভূমিকা নিতে হবে। এমনিতেই যে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে কাঠামোটা গড়ে উঠেছে, যেখানে একই সাথে একই ব্যক্তি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী হবার কারণে আইন বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে সেই অর্থে কোনো পার্থক্য নেই। এখানে সংসদ নেতার সিদ্ধান্তই চূড়ান্ত, সংসদে যারা সদস্য আছেন সংসদ নেতাকেই অনুসরণ করেন, নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত, তাকেই অনুসরণ করেন। এই যে বিষয়টা আছে, আজকে যদি কোনো পরিবর্তন ঘটে বা আগামী দিনে যদি কোনো পরিবর্তন ঘটে, তাহলে এই ধারা যদি অব্যাহত থাকে, পরবর্তীতে যে শক্তি আসবে এই চর্চাই করতে থাকবে, এবং এই চর্চাটা মোটেও দেশের জন্য সুখকর নয়। তো আমি বিশ্বাস করি যে এই মুহূর্তে সরকারে যারা আছেন, সরকারের যারা রাজনৈতিক দলে আছেন, যারা সরকারের মানে পরিষদে আছেন, তারা বিষয়টা খুবই গভীরভাবে বিবেচনা করবেন। কারণ কাঠামোগত পরিবর্তন না আসলে আমাদের যে রাজনৈতিক যে অস্থিরতা, যে গণতন্ত্রের যে অভাব, সেটা কিন্তু কখনোই দূর হবে না। এইটা দূর করার জন্য অবশ্যই আমাদেরকে নতুনভাবে সার্বিক মানে কাঠামোগত পদ্ধতিগতভাবে পরিবর্তন আনা মানে অপরিহার্য। তো সাধারণত এই ধরনের পরিবর্তন দুইভাবেই হয়ে থাকে, একটি সরকারি পর্যায় থেকে পর্যায়ক্রমে, আরেকটি হচ্ছে জনগণের আন্দোলনের মধ্য দিয়ে। আমরা যদি রাজতন্ত্রের থেকে এই গণতন্ত্রের যে উত্তরণের বিষয়টা দেখি, আমরা অনেকগুলো দেশে দেখব যে রাজতন্ত্র নিজেই তার ক্ষমতাকে হ্রাস করিয়ে গণতন্ত্রের দিকে নিয়ে গেছে, যেখানে ব্রিটেন আছে, যেখানে স্ক্যান্ডিনেভিয়ান বেশ কিছু দেশ আছে, যেখানে জাপান আছে, এখনও সেই সমস্ত দেশে রাজা রানী আছে। আবার কিছু কিছু দেশে রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে এর পরিবর্তন হয়, যেটা রাশিয়ায় হয়েছে, জারের যে পরিবর্তন। এরকম আরও অনেক দেশেই আন্দোলনের মধ্য দিয়ে রাজাকে সরিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা চালু হয়েছে। তো প্রথম ব্যবস্থা যেটা বললাম, যে যে সমস্ত রাজারা বুদ্ধিমানের মতো কাজ করেছেন, অর্থাৎ বুঝতে পেরেছেন, বাস্তবতা উপলব্ধি করেছেন যে এইভাবে আর রাষ্ট্র পরিচালনা করা, অর্থাৎ রাজতন্ত্র দিয়ে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করা সম্ভব না, তারা পর্যায়ক্রমে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালু করেছেন। সেটা বিশদ ব্যাখ্যা, সেখানে পরিষদ বা সংসদ বা বিভিন্ন যেই সেটার গঠন, তাদের কিছুটা স্বাধীনতা দেয়া, এবং আস্তে 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 আজকে তো আমরা এই যে সমস্ত দেশে এখনও
নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমরা যে সমস্ত রাষ্ট্রকে বলি, সেই রাষ্ট্রগুলো গণতান্ত্রিক বর্তমান ব্যবস্থায় যথেষ্ট এগিয়ে রয়েছে। হ্যাঁ, তো সেটা পূর্ণাঙ্গ কি বা কতটা, সেটা হয়তো রাজনৈতিক আলোচনায় কিন্তু এগিয়ে আছে। আবার পাশাপাশি অনেক দেশে যখন সেটা হয়নি, রাজার বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে, সংগ্রাম করতে হয়েছে। তো আমি বরাবরই বিশ্বাস করি যে প্রথম পর্যায়টা হচ্ছে, অর্থাৎ অহিংস পর্যায়টা হচ্ছে সবচাইতে মানে জনগণের কথাই বিবেচনা করি বা সামগ্রিকভাবে বিবেচনা করি, দেশের কথা বিবেচনা করি, সেটাই উত্তম। কারণ কোনো রক্তপাত, কোনো আন্দোলন, কোনো মিছিল, এটি অনিবার্য হয়তো কোনো কোনো সময়, কিন্তু এটি অনিবার্য না হলেই ভালো হতো। তো সেক্ষেত্রে আমার প্রত্যাশা থাকবে যে বাংলাদেশের যে বর্তমান ব্যবস্থায়, যেহেতু এটি প্রধানমন্ত্রী কেন্দ্রিক বা বাংলাদেশের আওয়ামী লীগ যেহেতু সভানেত্রী কেন্দ্রিক, সেহেতু তিনি একটি উদ্যোগ নিতে পারেন, তার দলকে উনি ছেড়ে দিতে পারেন যে তোমরা তোমাদের যোগ্যতা বলে এগিয়ে আসো। মন্ত্রীদের পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিতে পারেন, মন্ত্রী পরিষদকে পুরোপুরি স্বাধীনতা দিয়ে দিতে পারেন। প্রধানমন্ত্রীর ক্যাবিনেট, সেটা ঠিক আছে, কিন্তু ক্যাবিনেট প্রধানমন্ত্রীর অনুপস্থিতিও চলতে পারে কি না, তো তাদের যোগ্যতা প্রমাণ করতে পারছে কিনা, এক ধরনের চর্চার মধ্য দিয়ে এই ব্যবস্থাটা থেকে বের করে আনতে পারেন। এটি যেমন নির্বাহী বিভাগের ভেতরের কথা শুধু হলো, পাশাপাশি কোন কোন পদ্ধতি অবলম্বন করলে আইন বিভাগ নির্বাহী বিভাগের মধ্যে সুস্পষ্ট দূরত্ব তৈরি করা যায় এবং বিচার বিভাগকে স্বাধীন রাখা যায়, সেটিও করাটা যিনি করবেন, তিনি যে নেতাই হন না কেন, সেটা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী করুন বা পরবর্তী অন্য কোনো রাজনৈতিক নেতা করুন, তিনি একজন মহান নেতা হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। রাষ্ট্র অনেক, একটি দেশে প্রধানমন্ত্রী অনেক আসেন, একটি দেশে রাষ্ট্রপতি অনেক আসেন, কিন্তু সব রাষ্ট্রপতি, সব প্রধানমন্ত্রী স্মরণীয় হয়ে থাকেন না। সব প্রধানমন্ত্রীকে নিয়ে চর্চা করা হয় না, তাদের কথাই চর্চা করা হয় যারা নতুন কিছু উপস্থাপন করতে পারেন, নতুন ধারণা সংযুক্ত করতে পারেন। তারাই হচ্ছে মানুষের জন্য বা জনগণের জন্য বা রাষ্ট্রবিজ্ঞান বা একাডেমিক জায়গাও তাদের গুরুত্ব একেবারেই আলাদা। এমনকি অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রেও যদি বলি, অর্থনৈতিক উন্নয়ন দুইভাবেই হতে পারে। একটি হচ্ছে গতানুগতিক ধারায়, যেটি বাংলাদেশে হয়ে আসছে, পৃথিবীর বিভিন্ন দেশে হয়ে আসছে। আবার হতে পারে যে ওই দেশের প্রেক্ষিতে একেবারে নতুন একটি ধারায় অর্থনৈতিক উন্নয়ন। বাংলাদেশের যদি অর্থনৈতিক উন্নয়নের আমরা পদ্ধতির মধ্য দিয়ে এসছে, কোনো সরকার হয়তো একটু ভালো করতে পারছেন, কোনো সরকার হয়তো ভালো করতে পারছেন না। কিন্তু যদি এটা হয় যে কোন, যেমন বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, যেমন বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, এই যে নদীকে ব্যবহার করে যদি কোনো সরকার এটি অন্যরকম একটা উন্নয়নের জায়গায় নিয়ে আসেন, তাহলে কিন্তু সেই উন্নয়নটা একটা মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। সেটি যোগাযোগের ক্ষেত্রেই হোক, সেটি উৎপাদনের ক্ষেত্রেই হোক, সেটা বিভিন্ন প্রক্রিয়াই হোক, যে নদীর জল এবং নদীকে ব্যবহার করে যদি কোনো বিষয় দাঁড়িয়ে যায় বা অন্য কোনো বিষয়ের উপর দাঁড়িয়ে যে নিজস্ব কিছু শিল্পের উপর দাঁড় করিয়ে যদি সেটা হস্তশিল্পই হোক বা অন্য শিল্পই হোক, তার উপর দাঁড় করিয়ে যদি দাঁড়ায়, আর যদি অন্য যেটা পূর্ববর্তী থেকেই হচ্ছিল তার চাইতে একটু মানে সেই পথে একটু উৎকৃষ্ট কিছু করা হলো, সেটিকে কিন্তু গতানুগতিক উন্নয়নের বিষয়টাই বলা হবে। এছাড়া একটি দেশের উন্নয়নের জন্য শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন বিবেচনা করার কোনো কারণ নেই। এর সাথে শিক্ষা, এর সাথে সংস্কৃতি, এর সাথে মূল্যবোধ, এর সাথে মানবিক বোধ, এটাও কিন্তু বিবেচনায় রাখতে হবে। সুতরাং সেই জায়গাগুলোকেও যিনি বিবেচনায় রেখে যে রাষ্ট্রপ্রধান বা যে সরকার প্রধান কাজ করেন, তিনি দিন শেষে ইতিহাসের পাতায় তার জন্য আলাদা একটি কি বলি যে আলাদা একটা জায়গা তৈরি হয়।
বাংলাদেশে অনেক প্রধানমন্ত্রী এসছেন, আরও প্রধানমন্ত্রী আসবেন, অনেক প্রধানমন্ত্রী ভবিষ্যতে রাষ্ট্রপতি আসবেন। তারপরেও সেখানে কিন্তু বিবেচনাগুলো এইভাবেই হবে। আরেকটি বিষয়, যে বিভিন্ন সময়ে বিভিন্ন জন শাসন করেন, এখন পর্যন্ত যে পদ্ধতি আছে তাতে দল এবং সরকার প্রধানের নামেই সেই শাসনকালটা লিপিবদ্ধ হয়। আমরা যদি প্রতিবেশী দেশ ভারতের কথা চিন্তা করি, যে এই সময়টা এই সময়টা কংগ্রেসের শাসন, এই সময়টা বিজেপির শাসন, বা এই সময়টা একটা জোটের শাসন, মাঝখানে ওই ওদের কিছু সময় জোটের শাসন ছিল, যেখানে দেবগৌড়া, গুজরাল এরা ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে। আবার যখন কংগ্রেসের মধ্যে যাবে, এই সময়টা ইন্দিরা গান্ধীর শাসন, এই সময়টা জওহরলাল নেহরুর শাসন, এই সময়টা রাজীব গান্ধীর শাসন, এই সময়টা সোনিয়া গান্ধী বা যৌথভাবে যদি বলি যে কি ভদ্রলোকের নাম ভুলেই গেলাম, প্রধানমন্ত্রী ছিলেন পাঞ্জাবের, যাই হোক, এইভাবেই ব্যাখ্যাটা করা। সুতরাং আজকের এই সময় বাংলাদেশ আওয়ামী লীগের শাসন আমলে দুটোই, একটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল, আরেকটি হচ্ছে শেখ হাসিনার শাসনামল। এবং পরবর্তী পর্যায়ে শেখ হাসিনা যখন থাকবেন না, অন্য কেউ যখন আসবেন, তখন তার শাসনামল হিসেবেই চিহ্নিত থাকবে আওয়ামী লীগের সময়কালীন সময়ে। সুতরাং আমরা যে এই যে আমরা বিভিন্ন দেশের ঐতিহাসিকভাবেও যদি আমরা বিবেচনা করি, যে মোগল আমলে মোগল শাসন, মৌর্য শাসন, গুপ্ত, পাল যুগ বা সেন যুগ, এর মধ্যেও আবার বিস্তারিত বা ডিটেলে আলোচনা হয়। যেমন মোগলের বা বাবরের শাসন, আকবরের শাসনকাল, হুমায়ুনের শাসনকাল, শাহজাহানের শাসনকাল। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমার মনে হয় যে একজন ব্যক্তির স্বপ্নের চূড়ান্ত জায়গা হয়তো সরকার প্রধান হওয়া। অনেক সৃজনশীল কর্ম আছেন, সাহিত্য আছে, শিল্প আছে, অনেক বিষয় আছে, অনেক মানুষের স্বপ্ন থাকে। তারপরও বিবেচনা করলে একটি সরকার প্রধান হওয়া একজন মানুষের জন্য একটা খুবই খুবই বড় একটি অর্জন। সুতরাং এই অর্জনটাকে অন্যরকমভাবে যদি আমরা কেউ যদি রাখতে চান, তাহলে কিন্তু তাকে অনেক বিষয় বিবেচনায় রাখতে হবে। তার রাষ্ট্রীয় কাঠামোকে তিনি কি পুনর্গঠন করলেন, তার সরকার কাঠামোকে কিভাবে পুনর্গঠন করলেন, তার উন্নয়নের মধ্যে কতটা ব্যাপ্ত হলেন, কতটা নতুনত্ব থাকলো, তার শিক্ষা ব্যবস্থা কি হলো, তার ধর্মীয় সম্প্রীতির কি অবস্থা হলো, সব কিছু মিলেই হচ্ছে একজনের শাসনকাল। তো আমি এই ভিডিও মানে ফেসবুক লাইভে যে বিষয়টা আসলে বলার চেষ্টা করছি, যে আমরা যদি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা বিবেচনা করি, আমাদের কাঠামো যদি বিবেচনা করি, আমরা কখনোই কোনো সুষ্ঠু কাঠামোর মধ্যে ছিলাম না, স্বাধীনতার আগেও। কিন্তু আমরা ব্রিটিশের পর, হ্যাঁ পাকিস্তান আমল একটা ছিল বটে, কিন্তু তারপরেও তো আমাদের স্বাধীনতার 50 বছর হয়ে গেছে। কিন্তু সেখানে যদি আমরা মনে করি যে সার্বিক বিবেচনায় আমরা একটি উন্নত গণতান্ত্রিক কোনো প্রকার মানে ধর্মীয় রাজনীতি, ধর্মের প্রভাব, এই সমস্তকে বাদ দিয়ে একটি সুষ্ঠু একটি রাষ্ট্র গঠন করতে পেরেছি, সেটা কিন্তু আমরা পারিনি। এবং সেই জন্য অবশ্যই আমাদের আমি বিশ্বাস করি একজন এই কাজটা করবেন। সেই কাজটা এখন যারা আছেন তারাও করতে পারেন, এখন যারা নেই ভবিষ্যতে যারা আসবেন তারাও করতে পারেন। কিন্তু এটি হচ্ছে একটা বিরাট একটা সুযোগ, যে একটি দেশকে সুন্দরভাবে পুনর্গঠিত করার সুযোগ সবার আসে না, একটি রাষ্ট্রকে সুন্দরভাবে সাজানোর সুযোগ সবার আসে না, সাংস্কৃতিক, শিক্ষা, সমস্ত কিছু একটা উন্নত জাতি গঠনের সুযোগ সবার আসে না। হ্যাঁ, এই সুযোগটা ব্রিটেনের বা স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্রের কোনো সরকার প্রধানের পক্ষে হয়তো অতটার সুযোগ নাই, যেটা আমাদের দেশের মতো দেশে আছে। তো সেই জায়গা থেকে
আমরা যদি বিবেচনায় এনে এবং সেখানে যারা নেতৃত্ব দেওয়ার মতো এখন যারা আছেন, সেক্ষেত্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই প্রথমে আছেন এবং তারপরে হয়তো আরও অনেকেই আছেন। মাননীয় প্রধানমন্ত্রী যদি এইভাবে বিবেচনা করে একটা সাফল্যের দিকে যান, তাহলে সেটাকে স্বাগত জানাবে সবাই নিঃসন্দেহে, এবং তা যদি না যান পরবর্তীতে কেউ একজন করবেন, কারণ এটা করতেই হবে, কারণ দেশ এইভাবে চলে না, দেশ পুনর্গঠিত হয়, এটাই নিয়ম। সমস্ত কিছু পুনর্গঠিত হয়, সমস্ত কিছুকে নতুনভাবে, সেটি অর্থনৈতিক কাঠামোই হোক আর সাংস্কৃতিক কাঠামোই হোক, রাষ্ট্রীয় কাঠামোই হোক। তো সেই জায়গা থেকে যে আমাদের যে পশ্চাৎপদতা থেকে আমরা রয়ে গেছি, আশা করছি এর একটি উত্তরণ ঘটবে এবং সেখানে কে নেতৃত্ব দেবেন সেটাই হচ্ছে আমাদের জন্য এখন সবচাইতে প্রত্যাশার বিষয়। একটা বিষয় সবাইকেই মাথায় রাখতে হবে যে এই করোনা ভাইরাসের গতি প্রকৃতি এখনও বোঝা যাচ্ছে না, এটি কোথায় নিয়ে যাবে। জানি না যে এতে রাজনীতির উপর অর্থনীতির উপর এটা প্রভাব পড়বে, এটা তো আমরা নিশ্চিত। রাজনীতির উপর প্রভাব পড়বে কিনা সেটা আমরা নিশ্চিত না, সেটাও প্রভাব পড়বে কিনা, পড়লে কোনো দেশে প্রভাব পড়তেও পারে। তো সব কিছু মিলেই যে যদি মনে হয় যে আগামী দিনে আমরা নতুন একটি, অর্থাৎ করোনা উত্তরকালে আমরা নতুন একটি জগৎ চিন্তা করব সারা পৃথিবীব্যাপী, তাহলে সেটি হয়তো বাংলাদেশেও সেক্ষেত্রে একটা অগ্রণ্য ভূমিকা রাখতে পারে। সেটা নিশ্চয়ই আমাদের সবারই প্রত্যাশা থাকবে। আমি কি বলতে চেয়েছি আশা করছি সবাই স্পষ্ট হয়েছেন। তো আমি চেষ্টা করব এই বিষয়টি নিয়ে আবারও কথা বলার জন্য, আরও বিস্তারিত রাজনৈতিক আরও কিছু ব্যাখ্যা বিশ্লেষণ সহ। আজকে প্রথম দিন, এর আগেও আমি কিছু রাজনৈতিক বিষয় নিয়ে ভিডিও কথনে বলেছি, ফেসবুক লাইভেও কিছুটা বলেছি, কিন্তু একেবারেই সরাসরি রাজনৈতিক এবং আরও কিছু প্রত্যাশা নিয়ে যে কথা বলা সেটা ওইভাবে বলা হয়নি, সেটা বললাম। তো এখন আমি কিছু দেখি, জানি না কোনো মন্তব্য এসছে কিনা, যদি দু একটা মন্তব্য এসে তাহলে এটা নিয়ে একটু কথা বলবো। শালম প্রিন্স, ভালোবাসা অবিরাম স্যার, ধন্যবাদ। আর অনেকেই দেখছিলেন, সাদিকুর রহমান, সুজন, মোহনা আহমেদ, এটা বোধহয় আমার জানি না, ফেসবুক, ফারজানা রহমান, কাজল ব্যানার্জি, মাহবুব বিষয় তো ওনার আগেই বলেছি, সনি কর্মকার, সজল সরকার। আর এখানে কোনো মন্তব্য আসলে সেটা আমার পক্ষে বোঝা সম্ভব হবে কিনা, না সেটা আমি দেখতে পাচ্ছি না। আসলে যেটা হয়েছে যে আজকে তো আমি ওই আমার পেজ থেকে গিয়েছি, সেটা একরকম, মানে আগে তো থেকে যেতাম, কি বলে আমার আইডি থেকে, আজকে পেজ থেকে যাওয়ার কারণে আসলে মন্তব্যটা আইডিতে আসবে না পেজে আসবে না কি, এই বিষয়টা ঠিক আমার জানা নেই। তবে একটা বিষয় আমি একটু লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে ফেসবুকে লাইভে আসি, অনেকে ধন্যবাদ দেন বা শুভেচ্ছা জানান, কিন্তু যেহেতু আমি বিষয়টা আগেই ঘোষণা করি, এই বিষয়টা নিয়ে যদি একটু মতামত দেওয়া যায় বা সেটা নিয়ে যদি একটু আলোচনা হয় তাহলে ভালো। এরকম যে একদমই হয়নি তা না, দু একদিন হয়েছে, হ্যাঁ, কিন্তু সেটা আমি খুব বেশি পাইনি। না পাবার ক্ষেত্রে আচ্ছা, এখানে অবশ্য লাইভে মন্তব্য না হলেও আমি আজকের এই বিষয় নিয়ে যখন আমি একটি পোস্ট দিয়েছিলাম, তখন আমিনাল রশিদ একটি মন্তব্য করেছিলেন, আর বিষয় পাইলেন না, বগুড়ার পোলা বিরুদ্ধ সময়ে ছাত্রলীগ রাজনীতি করেছেন, কিন্তু এই টপিকে আলোচনা করলে আপনি মুহূর্তের ভেতরে বিএনপি জামাত হবেন। যারা আপনাকে বিএনপি জামাত বানাবে তারা সবাই সুবিধাবাদী, সুযোগ পেলেই
পোল্টি মারবে, কিন্তু এখন ওদের কি ভরসা ভাষা হবে হয়তো, আর কথাবার্তায় মনে হয় তারা শেখ হাসিনার চাইতেও বড় আওয়ামী লীগ। আমি অবশ্য মন্তব্য বলেছি, আমার এই বিষয়টা জরুরি মনে হয়েছে, তাই আলোচনা করছি। যাই হোক, অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছি। আমি জানি না আমিনুল রশিদ এখানে অংশ নিয়েছেন কিনা, মনে হয় নেয়নি। নিলে তো বোঝা যেত। বলছি যে আমি যেহেতু আমার এখানে ইয়েতে আছি, আমি পেজে, কেউ কেউ হয়তো আইডিতে দেখতে পারেন, তাদেরটা হয়তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, সঞ্জয় রায় বলেছেন, সঞ্জয় রায় নিশ্চয়ই ভালো আছেন। সাইদ ভাই, আমিনুল রশিদ উনি যা এবং সময়ের ব্যাপার মাত্র, তারপরেও আপনার এই মনোবল, দৃঢ়তা, স্যালুট জানাই। যাই, ধন্যবাদ সঞ্জয়। আর নুরুল হক বাপ্পি বলছে সহমত। সময় প্রতি মিনিটের খরচে লাখ 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 টাকার টাকা বাড়তি বাজে খরচ হয়, তার হিসাব নাই। হক বাপি, আমার ধর উনি অস্ট্রেলিয়ায় আছেন। আর সাইদ সুমন, ও একজন এবং একজন ডিরেক্টর, আমার সহকর্মী হিসেবেও কাজ করেছেন। ভাই, আচ্ছা, আমার তো শুনতে ভালোই লাগে, মধুর লাগে, লাইফে দেখি শুনি। যারা বলছে এরা বলে খুব তৃপ্তি পাচ্ছে, অন্তর থেকে বলছে এই কাজের জন্যই এদের জন্ম হয়েছে। আপনি পারবেন না বলে ওখানে আপনি নেই। এই জাতিটা পূজা করতে অনেক পছন্দ করে, মূর্তি অথবা ভাবমূর্তি। এটা সুমন লিখেছে। যাই হোক, না, যেটা বিষয়টা হচ্ছে যে ভক্তি বা ইয়ে থেকে যদি কেউ করে, তাতে তো কোনো সমস্যা নেই। আমি যেটা বলার চেষ্টা করেছি যে আমার আমার আমি একজন রাজনৈতিক নেতা বা আমি রাজনৈতিক কর্মী, আমি অবশ্যই আমার নেতাকে শ্রদ্ধা করব। কিন্তু শ্রদ্ধার পরিমাণটা যদি এই হয় যে আমি শুধুমাত্র নেতারই একজন কি বলি যে অন্ধ অনুসরণ করব, তাহলে কিন্তু আমি আমার মতো করে একজন নেতা হয়ে দাঁড়াতে পারবো না। অবশ্যই তার আদেশ বিবেচনায় আনব, অবশ্যই তার কথার মূল্য দেব, কিন্তু তার সাথে আমার একটা বোঝাপড়াও তৈরি হতে হবে। অন্তত আমরা মানে আমি যখন রাজনীতি করতাম তখন আমাদের এই চর্চাটা ছিল ছোট পরিসরে। ঠিক আছে, আমাদের উপরে যারা ছিলেন আওয়ামী লীগের বা ছাত্রলীগের যারা সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, আমি তো একটু প্রথম দিকে খুব ছোটই পোস্টেই ছিলাম বা সাধারণ সদস্য ছিলাম। তো এই ব্যাপারটার মধ্য দিয়েই কিন্তু একটা মানুষের আত্মশক্তিটা বেড়ে ওঠে। এইটা একটা বিষয় ছিল। আর যেখানে আমি বলতে চাচ্ছি, যিনি অর্থাৎ বা যাকে উদ্দেশ্য করে এই যে সমর্পণটা করা হচ্ছে, তিনি সমর্পণটা কতটুকু গ্রহণ করবেন। অর্থাৎ একজন যদি তাকে পুরোটাই সমর্পণ করেন, পুরোটা করবেন কি না, সেইটা যে একটা বিবেচনায় আনা উচিত যে না, কারণ তার সহকর্মী বা তার কর্মী বা তার অনুগত, তাদের যদি সেই ব্যক্তিত্বের সাথে যদি তারা বেড়ে উঠতে না পারে, তাহলে তার রাজনৈতিক যে কাঠামোটা, সেটা কখন জায়গাটা বলার চেষ্টা করছি। এবং এক্ষেত্রে যিনি উপরে আছেন, যিনি শ্রদ্ধার জায়গায় আছেন, যিনি নেতৃত্ব দিচ্ছেন, তার ভূমিকাটাই হতে হবে মুখ্য। হ্যাঁ, এটি কোনো এই না যে একজনকে মানে ক্ষমতা বা একজনকে করা বা এখানে বিভিন্ন রকম গ্রুপ তৈরি করা বা ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা হচ্ছে যে একটা রাজনৈতিক কাঠামোর মধ্যে ব্যক্তিত্ব সম্পন্ন এক ধরনের চর্চা থাকা উচিত। এটি না হলে পর্যন্ত মানে সেই রাজনৈতিক দল বা সেই সরকার বা সার্বিকভাবে রাষ্ট্রের জন্য একটা বড় সমস্যা তৈরি করবে। রাষ্ট্র খুব শক্তিশালী রাষ্ট্র, হয়তো এখানে তো রাজনৈতিক দলের কথা বলছি বা সরকারের বলতে আমি মন্ত্রী পরিষদের কথাই হয়তো বেশি বলছি, যেহেতু তারা রাজনৈতিক দলেরই সদস্য। এর বাইরেও যারা আছেন, হ্যাঁ, তাদের মধ্যেও
যে একটু নিজের জায়গাটা, নিজের চিন্তার বিকাশটা, নিজের যোগ্যতা দিয়ে এগিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটাও ব্যাহত হবে। তো এই বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনার বিষয়। আজকে আমি এটি শুরু করলাম, জানি না কতদিন এটি আলোচনা করা যাবে, কিন্তু আমি মনে করি এটি আলোচনা হওয়া উচিত। কারণ আমাদেরকে গঠন করতে হবে জাতি হিসেবে, আমাদেরকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে সর্বস্তরে, শুধু রাজনৈতিক না, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক, শিক্ষা, সব জায়গায় যে আমাদের যে সমস্যাগুলো আছেন সেটি নিয়ে একটু কথা বলা উচিত যার যার জায়গা থেকে। তবে একটু কথা বলি যে আমার একটু আইডেন্টিটি ক্রাইসিস হয়েই যাচ্ছে, কারণ আমি অনেক বিষয় নিয়ে কথা বলছি। আজকে তো একজন আমাকে প্রশ্ন করেই ফেললেন, ভাই আপনার এখন মূল পেশা কি? এবং অনেকদিন থেকেই দেখা যায় চলচ্চিত্র নির্মাণ, আবার ইনোভেটিভ কাজ, আবার অর্থনৈতিক বিষয়ে কথা বলা, রাজনৈতিক বিষয়ে কথা বলা, মাঝে আবার ফিলোসফি নিয়েও কিছু কথাবার্তা। এটাই তো, এই বিষয়টি নিয়ে আমি একদিন কথা বলবো, যে হয়তো সেটা হয়তো কালপরশুই বলতে পারি যে আমি কিভাবে ভাবি, মানে আমার যে ক্রাইসিসটা, আইডেন্টিটি ক্রাইসিস বলেন, এর কোনো ইতিবাচক দিক আছে না, এটা সম্পূর্ণ নেতিবাচক দিক। তবে মুশকিলটা হয়ে যাচ্ছে যে এইরকম আলোচনায় নেতিবাচকটা আমি বুঝতে পারবো না। আমি এটা রিকোয়েস্ট করি, যদি আমি এই বিষয় নিয়ে আলোচনায় আসি, তাহলে আপনারা একটু তার আগেই যখন আমি স্ট্যাটাসটা দেবো, যে কিছু মতামত দিতে পারেন। যেমন এই মতামত পেয়ে কথাগুলো বলতে পারলাম যে আমিনুল রশিদ বা জহুল হক বাপি এবং সাইদ সুমন এবং সঞ্জয় রায়ের, সেটা একটা ব্যাপার। এবং যদি একটু বলা যায় যে ঠিক আছে, আমি যেভাবে ভাবছি এটার ভুল কি পরিমাণ, বা এটা ঠিক না, যে আমি যে স্পেশালাইজেশনের বাইরে দাঁড়িয়ে একটা জায়গার কথা চিন্তা করছি, যে মানে শুধু মানে আমাকে নিয়ে না, কিন্তু আমি মনে করছি যে স্পেশালাইজেশন আমাদের এক ধরনের ক্ষতি করছে। সেই জায়গা থেকে স্পেশালাইজেশন থাকবে, সেটা হচ্ছে কর্মের ক্ষেত্রে থাকবে, কিন্তু চিন্তার জায়গায় স্পেশালাইজেশন এক ধরনের সীমাবদ্ধতা, সেখানে যেটা মুক্ততা এবং একটু বহুত্ব, একটু যে কি বলি, যে ডাইভার্সিফাইড একটা ব্যাপার যে কাজ করবে, সেই জায়গাটাই আমি মানে মানে করছি, মানে প্রস্তাব করছি, মানে সবাই এইভাবে চিন্তা করবেন, ভাববেন, এগিয়ে যাবে, সেটাই আমার প্রস্তাবনা। সেই বিষয়টি নিয়েই কিন্তু আমি এখানে কাজ করছি, কিন্তু তার আগে কিছুটা উদাহরণ থাকা উচিত বলেই হয়তো আমি এত বেশি শিফট করছি। হ্যাঁ, কিন্তু এটাও আমার একটা প্রকল্প বা প্রপঞ্চ, যাই বলেন, তার মধ্যে। তো যদি এটি খুবই কি বলে দৃষ্টিকটু হয়ে থাকে, কিন্তু যেহেতু এটি আমার অন্যতম এখন ভাবনার বিষয়, সুতরাং এটি তো একটু চালিয়ে যেতেই হবে। দেখা যাক কতদিন পারি। সবাই ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।